কলেজের 1 মাস শেষ কিন্তু এখনো পড়া হয় নাই। এইচএসসি 27 ব্যাচ, আমি জানি তোমাদের অনেকেই এখন এই স্টেজে আছো। তোমাদের জন্য আজকের ভিডিওটা। তোমরা যদি কলেজের সামনে কি কি বড় ধাক্কা আসছে সেটা জানতে চাও তাহলে দেখো, প্রথম ধাক্কা খাবা নভেম্বরে, তাড়াহুড়ো করে সবগুলো সাবজেক্টের চ্যাপ্টারগুলো শেষ করার চেষ্টা করা হবে। সেকেন্ড ধাক্কা খাবা ডিসেম্বরে যখন ক্লাস টেস্ট শুরু হয়ে যাবে। একটা ইনিশিয়াল ধাক্কা খাইলে মেগা ধাক্কা খাবা জানুয়ারি মাসে যখন অর্ধবার্ষিক পরীক্ষা হয়। এইবার এইচএসসি রেজাল্ট দেখছো, 58% পাস করছে, 42% ফেল করছে। এইচএসসি তে যায় যদি 42% ফেল করে, এই পরীক্ষায় 80% ফেল করবে, তার ডাবল ফর শিওর, এবং সবসময় এটা হয়ে আসে। সো নেক্সট 3 মাসে 3টা বড় ধাক্কা যদি অ্যাভয়েড করতে চাও, এই ভিডিওতে বলা অ্যাডভাইস গুলো ফলো করো। সো লেটস স্টার্ট। ফার্স্ট ক্যাটাগরি, কিচ্ছু বুঝি না, সাফোকেটেড লাগতেছে, বুঝতে পারতেছি না কি করব, কই যাব, কাকে বলবো, তাদের জন্য দেখো, যারা এই সাফোকেশনের মধ্যে আছো তারা শুরুতে একটু নিঃশ্বাস নাও, নিঃশ্বাস ছাড়ো, শান্ত হও, এন্ড তুমি যা পড়ছো সেখানে অ্যাক্টিভ রিকল প্র্যাকটিস করো। অ্যাক্টিভ রিকল কি এটা বুঝাই বলি। দেখো, তুমি যখন পড়ো তোমার ব্রেইনে এক্সাম দেওয়ার সময় পর্যন্ত দুটো কাজ হয়। এক, তুমি যখন কোনো কিছু পড়ছো তখন তোমার মাথায় এনকোডিংটা হচ্ছে, পরীক্ষার হলে যখন ওই জিনিসটা আবারও বের করে লেখার চেষ্টা করছো তখন তুমি কি করছো, রিট্রিভ করার চেষ্টা করছো। সহজ ভাষায় বলি, তুমি যখন একটা কিছু পড়লা মাথায় গেঁথে গেল, এরপরে কি করলা, বইটা বন্ধ করে দিলা, পরের দিন অন্য একটা নতুন চ্যাপ্টার শুরু করলা। তার মানে তুমি এনকোডিংটা করেছো, তুমি রিট্রিভিং প্র্যাকটিস করো নাই। অন দ্য কন্ট্রারি, তুমি একটা জিনিস পড়লা, বইটা বন্ধ করলা, মাথায় চিন্তা করলা আচ্ছা কি পড়লাম, একটু ট্রাই করে দেখি তো, পয়েন্টগুলো 1 2 3 4, এটাকেই বলে অ্যাক্টিভ রিকল। অ্যাক্টিভলি একটা পড়াকে রিকল মানে আবারও আনার চেষ্টা করছো। সেকেন্ড এক্সাম্পল দিই, কোনো একটা পড়লা, পড়ার পরে বইটা বন্ধ করলা, করে নোট থেকে গাইড থেকে এমসিকিউ প্র্যাকটিস করলা। আবারও কি করছো, অ্যাক্টিভলি যে পড়াটা পড়েছো এটাকে রিকল করে দেখছো তুমি পারছো কি পারছো না। কেন জিনিসটা হয় দেখো, তোমার ব্রেইনে কোনো জিনিস যখন এনকোডিং হচ্ছে তখন ভাবলা যে এনকোডিং হলো, তুমি এনকোড করার পরে কয়েকবার রিকল করার চেষ্টা করছো, মানে কি রিট্রিভ করার চেষ্টা করছো, তখন তোমার ব্রেইন ভাববে এই যে ইনফরমেশনটা এনকোড করলা এটা অনেক ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন, তুমি বারবার তোমার লাইফে কাজে লাগছে, রিট্রিভ করার চেষ্টা করছো, এবং তোমার ব্রেইনের মেমোরি ওই ইনফরমেশনটাকে অনেক ইম্পর্টেন্স দিবে এবং লং টার্ম মেমোরিতে গেঁথে রাখবে, সো দ্যাট অনেক দিন পরেও পরীক্ষার হল পর্যন্ত তোমার এই জিনিসটা মনে থাকে। সো সোজা কথায় বলি, কোন একটা জিনিস পড়া শেষ করার পরে সেটা অ্যাক্টিভলি রিকল করার এই কয়েকটা স্টেপ ফলো করতে পারো। বইটা বন্ধ করে অথবা চোখটা বন্ধ করে আরেকবার পড়াটা মনে করার চেষ্টা করো, বইটা বন্ধ করে এমসিকিউ প্র্যাকটিস করতে পারো। 2, পরের দিন যে আরেকবার খুলে একটু দেখো যে পড়াগুলো মনে আছে কিনা। এই অ্যাক্টিভ রিকল প্রসেসের ফলে অনেকবার একটা জিনিস পড়া লাগবে না। যারা টপার হয় না তারা একটা জিনিস 10 15 20 বার পড়ে না কিন্তু, বাট তারা একটা জিনিস পড়ার পরে 10 15 20 বার প্র্যাকটিস করে, মানে অ্যাক্টিভ রিকল করে, সকল বোর্ড প্রশ্ন সলভ করে, পারলে আরো অনেক টেস্ট পেপার কিনে এনে ওটা সলভ করে। এই প্রতিটা জিনিসের মাধ্যমে যেটা হচ্ছে সেটা হলো অ্যাক্টিভ রিকলটা প্র্যাকটিস হচ্ছে এবং রিট্রিভাল প্রসেসটা স্ট্রং হচ্ছে, পরীক্ষার আগের দিন পর্যন্ত মনে থাকবে। তো সোজা বাংলায় যাই পড়ছো অ্যাক্টিভ রিকল করার যে প্রসেসগুলো বললাম সেটা চেষ্টা করো, তাহলে বেশিবার পড়া লাগবে না, ওভারওয়েলমিং লাগবে না, হারায় যাচ্ছি ফিলিংটা হবে না, অ্যান্ড কম পড়ার মধ্য দিয়েও জিনিসপত্র অনেকদিন পর্যন্ত মনে থাকবে। অলরাইট, সেকেন্ড প্রসেসে যাই। এটা হলো সেকেন্ড ক্যাটাগরি অফ স্টুডেন্ট, রুটিন বানাই কিন্তু ফলো করতে পারি না। এটা অনেকটা হলো নিউ ইয়ার্স রেজলিউশনের মতো, যখন কোনো কিছু শুরু করো সুন্দর একটা বড় রুটিন হয় কিন্তু ফলো করতে যায় ধ্বংস অবস্থা হয়। এটা সমাধান কি? এটা সমাধান হলো টাইম ব্লকিং। টাইম ব্লকিং এর পার্থক্যটা বলি টু ডু লিস্টের থেকে। অনেকে মিলায় ফেলে যে টু ডু লিস্ট আর টাইম ব্লকিং। টু ডু লিস্টে কি থাকে? টু ডু লিস্টে থাকে আমি আজকে এই কাজটা করব, তারপর এটা 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 এটা, এন্ড তারপর যখন একটা একটা করে কাজ হয়, মনে করো প্রথমে এটা করলা, এটা ক্রস দিলা, তারপর এটা করলা, তারপর এটা ক্রস দিলা, তারপর এটা করলে এটা ক্রস দিলা, এরকম হয়। খেয়াল করে দেখো, টু ডু লিস্ট ইজ আ লন্ড্রি লিস্ট, মানে যা কিছু আছে সব একখানে লিস্ট করা থাকে, কোনো রাইট সিকোয়েন্স থাকে না। এটার পর এটাও করা যায়, এটার পর এটাও করা যায়, কোনটা করতে কতক্ষণ লাগে এটাও বলা থাকে না, কোনটা করতে কত ডিফিকাল্টি লেভেল আছে এটাও বলা থাকে না। সো এইটা হলো টু ডু লিস্টের প্রবলেম, এবং এই প্রবলেমগুলোই সলভ করে টাইম ব্লকিং। টাইম ব্লকিং কি? শুরুর লেটসে 9টা থেকে
12টা পর্যন্ত তুমি লক করে ফেলবা। ফর হোয়াট? লেটস সে তুমি বায়োলজি পড়বা, বায়ো। দেন তোমার বিকালে একটা পড়ার ছোট্ট স্লট আছে, লেটস সে ছোট্ট একটা স্লট আছে 5টা থেকে 6টা, 1 ঘন্টার, তুমি ওই টাইমে আইসিটি পড়বা। সো এটার ফলে যেটা হয়, তুমি একটা নির্দিষ্ট সময় ব্লক করছো। টু ডু লিস্টে কিন্তু নির্দিষ্ট সময় ব্লক করা ছিল না। 2, তুমি একটা সিকোয়েন্সে পড়ছো, টু ডু লিস্টে কিন্তু রাইট সিকোয়েন্স ছিল না। 3, তুমি জানছো এক্স্যাক্টলি কতক্ষণ সময় আছে, টু ডু লিস্টে কিন্তু কোনটাতে কতক্ষণ সময় আছে, কোনটা কত ডিফিকাল্ট ছিল এটা কিন্তু লেখা ছিল না। এটার ফলে এখানে অনেক ডিসিশন ফ্যাটিক হয়, কোনটা আগে করবা, কোনটা পরে করবা, কোনটা কতক্ষণ করবা, এখানে ডিসিশন ফ্যাটিকটা থাকে না। সো ডিসিশনের ফ্যাটিক থাকছে না, ইউ নো এক্স্যাক্টলি কখন শুরু কখন শেষ, ইউ নো এক্স্যাক্টলি কি করছো। অলরাইট, সো এটার ফলে যেটা হয়, রুটিন মেইনটেইন করার যে প্রবণতা বা ফলো করার যে প্রপেন্সিটি এটা অনেক বেড়ে যায়। সো ইয়েস, অফকোর্স টু ডু লিস্ট রাখো, দরকার আছে, বাট টু ডু লিস্ট হয়ে যাওয়ার পরে তোমার রুটিনটা লক করে ফেলো, এবং এটা সবসময় কাজে লাগবে। গ্যাস ওয়ান, তুমি যখন বড় হবা, চাকরিতে যাবা, আমরা সবকিছুই কি করি জানো? টাইম ব্লকিং করেই করি। কি করি? ক্যালেন্ডার ব্লক করে ফেলি, এতটা থেকে এতটা এই কাজ, এবারে তোমার আজীবন এই কাজে লাগবে। সো এখন থেকে যারা টাইম ব্লকিং প্র্যাকটিস করে পড়াশোনা করে, তারা প্রফেশনাল লাইফেও তাদের প্রোডাক্টিভিটি অনেক গুণ বাড়ায় দেয়। সো ইয়াপ, মেইনটেইন দিস ট্রিক। থার্ড, এই স্টুডেন্টের সমস্যা হলো এরা দাঁতে দাঁত কামড়ায় নিজের বেস্টটা দেয়, কিছু কিছু জায়গায় একটু আটকায় যায়। আমি বলবো এরা হলো আমাদের 10 মিনিট স্কুলের স্টুডেন্ট। এরা অলরেডি এইচএসসি তে আমাদের অনলাইন ব্যাচে আছে, এরা অনেক চেষ্টা করছে, রেগুলার ক্লাস করে, 2-1টা ক্লাস মিস হলে ওটা রেকর্ডেড ভিডিও দেখে, বাট কিছু কিছু জায়গায় একটু ফ্রিকশন ফেস করে। তাদের জন্য যে দরকার সেটা হলো ডিসিপ্লিন। দাঁতে দাঁত কামড়ে কি করছে? চেষ্টা করছে, বেস্ট দেওয়ার একটা ইচ্ছা আছে, মানসিকতা আছে, ডিসিপ্লিনটা দরকার। তার কারণ কি বলি, দেখো, মোটিভেশন দিয়ে, মাইন্ডসেট দিয়ে রেগুলারিটি মেনটেন করা যায় না, ডিসিপ্লিন দিয়ে করা যায়। আমি সবসময় বলি এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। দেখো, এই যে একটা গ্রাফ, এই গ্রাফে মনে করো একটা স্টুডেন্ট লেটস সে অনেক পড়ালেখা করলো, তারপরের দিন ঘুমাইলো, তারপরের দিন ঘুমাইলো, কারণ অনেক পড়াশোনা করছে, তারপর দিন অনেক পড়াশোনা করলো, তারপর আবার ঘুমাইলো, তারপর আবার পড়াশোনা করলো। এটা এক ধরনের স্টুডেন্ট হতে পারে। আরেক ধরনের স্টুডেন্ট আমি যদি দেখাই, এটা সে কোনোদিনই 12 ঘন্টা পড়ে না, সে প্রতিদিনই 5-6 ঘন্টা করে পড়ে, এবং সে একটা ডিসিপ্লিন ফলো করতেছে। দেখে মনে হয় এই বান্দা আসলে বেশি পড়ছে, বাট না, আসলে এই বান্দা বেশি পড়ছে কারণ ও কনসিস্টেন্টলি পড়ছে। দিস ইজ মোর ইম্পর্টেন্ট। সো কনসিস্টেন্সি, এটাকে বলে হলো কনসিস্টেন্সি। দিস ইজ গ্রেটার দেন ইন্টেন্সিটি। খেয়াল করে দেখো, এইবার এইচএসসি রেজাল্ট দিল না, বিশাল বিপর্যয়। একটা জায়গা স্টুডেন্টরা খুবই ভালো করেছে, তারপরও সেটা হলো ক্যাডেট কলেজ। যতজন পরীক্ষা দিয়েছে সবাই এ প্লাস পাইছে, 2 জন বাদে। ক্যান ইউ ইমাজিন? সবগুলো ক্যাডেট কলেজের সবাই এ প্লাস, 2 জন বাদে। ওদের কি আছে? ওদের ডিসিপ্লিন আছে। ওরা চাইলেও এই কাজটা করতে পারে না, একদিন 12 ঘন্টা পড়তে পারে না, কারণ ওদের প্রতিটা জিনিস টাইম ব্লকিং করে ডিসিপ্লিন ওয়েতে শেষ করতে হয়। তো দিন শেষে তুমি যদি ডিসিপ্লিন হও, তোমার সাকসেস কেউ আটকাইতে পারবে না। এন্ড দ্যাট সো ইয়াপ, যেটা দেখালাম শুরুতে, এই যে ধাম করে পড়লাম দেন ঘুমায় থাকলাম, ধাম করে পড়লাম ঘুমায় থাকলাম, এটাকে অ্যাভয়েড করতে হবে, কনসিস্টেন্ট হইতে হবে। অলরাইট, এরপরে ফোর্থ ক্যাটাগরি অফ স্টুডেন্ট, যাদের বিশাল একটা দুঃখ যে যেতে আসতেই চার্জ শেষ হয়ে যাচ্ছে। আমার লাইফে আমি বলবো যে আমি অনেক কিছুর ব্যাপারে অনেক বোকা ছিলাম, এই একটার ব্যাপারে আমি অনেক শার্প ছিলাম। আমি ফিগার আউট করছিলাম আমার কলেজে বাইক একেবারে বাসার কাছাকাছি হইতে হবে, অ্যান্ড এটা আমার লাইফে অনেক বড় একটা টাইম সেভ করে দিছে। আমার আশেপাশে অনেক বন্ধু বান্ধব দূরের কলেজে, অনেক ভালো কলেজে পড়ছে, বাট যাইতে 2 ঘন্টা, আসতে 2 ঘন্টা, 4 ঘন্টা শেষ। আমার দিন ছিল 24 ঘন্টার, ওর দিন ছিল 20 ঘন্টার। এখন এই প্রবলেম তুমি কেমনে সলভ করবো? সলভ করার ওয়ে নেই। যাতায়াতের সময় তোমাকে হেলিকপ্টার দিয়ে নিতে পারবো না, বাট তুমি চাইলে তোমার দিনটাকে ফরম্যাট আনতে পারো, 8-8-8-8 ফরম্যাট, যে ভাই ঠিক আছে 8 ঘন্টা গেছে আমার কলেজে, কিচ্ছু করার নাই। তোমার কিছু ফ্রেন্ড আছে যার 6 ঘন্টায় হয়ে যায়, কেন? 4-5 ঘন্টা কলেজ, 1 ঘন্টার মধ্যে যাতায়াত হয়ে গেল, 6 ঘন্টায় শেষ। তোমার 8 ঘন্টা লাগবে, মেনে নেওয়া ছাড়া এখন উপায় নাই, কলেজ এখন চেঞ্জ করতে পারবা না, চল কুল, মেনে নাও। সেই 8 ঘন্টা বাদ, বাকি যে 8-8 আছে, 8 ধরে নিচ্ছি তোমরা ঘুমাও। এখনকার ছেলেপেলেরা আমার মনে হয় না 8 ঘন্টা ঘুমাও তোমরা, তোমার 6-7 ঘন্টা ম্যাক্স ঘুমাও, বা 7 ঘন্টা ঘুমাও, 7 ঘন্টার নিচে আইনো না, বা তাও ধরে নিচ্ছি 8। ঘুম, নাওয়া খাওয়া, দাঁত ব্রাশই চলে। বাকি যে 8 ঘন্টা আছে, এটা কিন্তু তোমার নিজের সময়, নিজের পড়ার সময়, নিজের বুঝার সময়। আমি জানি
কোচিং থাকে, 10 MS এর ক্লাস থাকে, এই ভিডিও দেখতেছো, এটাও ওই সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। বাট এই সময়টাকে খুব সুন্দর করে জ্ঞান দেখো, প্রতিটা পয়েন্টের পরে কিন্তু আমি আগের পয়েন্ট টানতেছি। ফার্স্টে কি বললাম, অ্যাক্টিভ রিকল করে পড়বা। তারপরে কি বললাম, টাইম ব্লক করে পড়বা, ডিসিপ্লিন ওয়েতে পড়বা। থার্ড হলো এই 3টা জিনিস যদি থাকে তাহলে তোমার এই যে ফাইনাল 8 ঘন্টা সময় আছে, যেটা তোমার নিজের পড়ার সময়, এই টাইমটার প্রপার ইউটিলিটি বের করতে পারবা। তো সহজ কথা, প্রথম 8 বাদ দিতে হবে, কিছু করার নাই। এবং লাস্ট কথা, ঘুমের পরে যে নিজের যে 8 ঘন্টা আছে ফরম্যাটেড ওয়েতে করো, তাহলে দেখবা তোমার যে এখানকার কিছু 2-1 ঘন্টা যেটা লস হচ্ছে যাতায়াতের কারণে টায়ার্ডনেস আসছে, সেইটা রিকভার করতে পারবা। স্টুডেন্টে যাই। এর প্রবলেম হইলো কোর সাবজেক্ট পড়ছে বাট বাংলা ইংলিশ আইসিটি হচ্ছে না। বহু স্টুডেন্টের সমস্যা। ইনফ্যাক্ট আমি দেখেছি সব থেকে বেশিবার ভালো স্টুডেন্টরা A+ মিস করে বাংলা ইংলিশ আইসিটিতে। এইবারে যদি তুমি রেজাল্ট দেখো, সব থেকে বেশি ফেল আসছে কিন্তু ইংলিশ এবং তারপরে হলো আইসিটি। তো দেখো, এই বাংলা ইংলিশ আইসিটি শুধুমাত্র যারা একটু দুর্বল স্টুডেন্ট তাদের যে ক্ষতি করছে তা না, এটা ভালো স্টুডেন্টেরও ক্ষতি করে। দুর্বল স্টুডেন্ট এই দুটোর কারণে ফেল করে, ভালো স্টুডেন্ট এই 3টার কারণে A+ মিস করে। তো তুমি যেই ক্যাটাগরিতেই পড়ো না কেন, এই 3টা যদি ক্র্যাক করতে না পারো, আইদার তোমার কপালে ফেলের দুঃখ আছে অথবা তোমার জীবনে 5 না পাওয়ার আফসোস আছে। কি করতে পারো দেখো, আমার জন্য যদি বলি, আমার জন্য বাংলা ইংলিশ আইসিটি পড়া ছিল প্লেজার রিডিং। আমার সময় আইসিটি ছিল না, বাংলা ইংলিশ ছিল, আমার জন্য একটু সহজ ছিল। আইসিটি একটু কাঠখোট্টা, সো অনেক কিছু বুঝে পড়তে হয়, বাট বাংলা ইংলিশে অনেক রিডিং পড়তে হয়, রাইট? সো এই সাবজেক্ট সুইচ করে পড়বা। সো তুমি পিসিএমবি পড়তেছো, তুমি 2 ভাগে ভাগ করো। লেটস সে সায়েন্সের স্টুডেন্টের জন্য আমি যদি এক্সাম্পল দেই, পিসিএমবি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়ো, আর বাংলা ইংলিশ আইসিটিকে আমি বলি BEI। সো তুমি পিসিএমবিতে অনেক ফোকাস করছো, পিসিএমবিতে টাইম ব্লক করে পড়ছো, ডিসিপ্লিন ওয়েতে পড়ছো, পড়তে পড়তে অনেক ক্লান্ত হয়ে গেছো, ফ্যাটিগড হয়েছে, দেন ব্রেক টাইমে একটু বাংলা পড়ো। আবার কেমিস্ট্রি ম্যাথস পড়তে পড়তে অনেক টায়ার্ড হয়ে গেছে, আচ্ছা ব্রেক টাইমে একটু ইংলিশ পড়ো। সো বাংলা এবং ইংলিশটাকে প্লেজার রিডিং বা ব্রেক টাইমের মধ্যে নিয়ে যাও, তাহলে যেটা হবে এইটার অনেক ভলিউম বাড়বে, বাট ওই ভলিউমের মাঝে মাঝে যে গ্যাপটা আছে, ওই গ্যাপে যেন বাংলা ইংলিশ আইসিটির পড়াটা হয়। ইটস ভেরি ইম্পর্টেন্ট, বুঝতে পেরেছো? এখন দেখো, এইটার উল্টা প্রবলেমে অনেকে আছে, এই কারণে এখানে উল্টা ছবিটা দেয়া আছে। উল্টা ছবি দেওয়ার রিজন কি? বাংলা ইংলিশ আইসিটি পড়ছি কিন্তু কোর সাবজেক্টের পড়া হচ্ছে না। এই ধরনের স্টুডেন্টও আছে যাদের বাংলা ইংলিশ পড়তে অনেক ইজি লাগে, মজা পেয়ে গেছে, পিসিএমবিতে আর ফোকাস করতেছে না, বা বিজনেস স্টাডিজ বা হিউম্যানিটিস যে সাবজেক্টগুলো কোর, ওগুলোতে আর ফোকাস করছে না। তাদের জন্য কি করতে পারে? তাদের জন্য হলো চাঙ্কিং করে পড়বা। চাঙ্কিং এর একটা এক্সাম্পল দিই। তোমরা দেখছো বাংলাদেশে যখন মানুষের মোবাইল নাম্বার বলে, কিভাবে বলে? যে 01719 72 78 79। এই যে 72 78 79, এইটা হলো চাঙ্কিং। চাঙ্ক করে ফেললো, চাঙ্ক করে ফেললো, চাঙ্ক করে ফেললো। চাঙ্কিং করলে মানুষের ব্রেইনটাতে কি লাভ হয় দেখো, আমাদের ব্রেইন একসাথে অনেক ইনফরমেশন যদি দিয়ে দাও, ও কিন্তু প্রসেস করতে পারে না। ব্রেইনে অনেক কিছু একসাথে যখন ঢুকানোর চেষ্টা করো, ব্রেইন তখন ক্যাটাগরাইজ করার চেষ্টা করে। আচ্ছা, এই অনেকগুলো ইনফরমেশন আছে, লেটস সে 15-20টা, তার মধ্যে আছে এই 4-5টা এক ক্যাটাগরি, এই 4-5টা এক ক্যাটাগরি, এই 4-5টা এক ক্যাটাগরি। সো তখন ব্রেইন নিজের প্রসেসিং ইউনিট খরচ করে ক্যাটাগরাইজ করে মাথায় স্টোর করে, যেটাকে পরে তুমি রিট্রিভ করো, রাইট? এনকোডিং, রিট্রিভিং শিখাইছিলাম আগে। সো এই কাজটা তুমি যদি আগে থেকে করে ফেলতে পারো, ভাগ ভাগ করে, চাঙ্কিং করে, যে নাম্বারের এক্সাম্পলটা দিলাম, তাহলে তোমার ব্রেইনের জিনিসপত্র এনকোড করে স্টোর করে পরবর্তীতে রিট্রিভ করাটা সহজ হয়। কিভাবে? লেটস সে ফিজিক্স একটা চ্যাপ্টার পড়তেছো, চ্যাপ্টার শুরুতে থিওরি থাকে, রাইট? তারপরে এমসিকিউ থাকে, সিকিউ থাকে, প্র্যাকটিসের অনেক জিনিসপত্র থাকে, গাণিতিক সমস্যা থাকে। তো তুমি একদিন ধরে নিলে তুমি গাণিতিক সমস্যা করতেছো, তো তোমার ব্রেইন ওইভাবে ওয়ার্ড যে খালি গাণিতিক সমস্যাতেই ফোকাস করবে। তার মানে অনেকগুলো ফর্মুলা মুখস্থ করতে হবে। তার মানে ওই গাণিতিক সমস্যার সমাধানের জন্য যে 1 ঘন্টা বা 1.5 ঘন্টা টাইম ব্লক করছো, ওই টাইম ব্লকিং এর শুরুর আধা ঘন্টা লেটস সে তুমি ফর্মুলাগুলো মুখস্থ করবা, তারপরে আধা ঘন্টা মেবি ব্যাপারটা বুঝবা, তারপর লাস্ট আধা ঘন্টা মেবি তুমি প্র্যাকটিস করবা। সো এইভাবে তুমি যদি চাঙ্ক করে খেলো, তাহলে তোমার জন্য মেইন সাবজেক্টগুলো কমপ্লিট করা সহজ হয়ে যাবে। সো রিমেম্বার দিস কনসেপ্ট। অ্যান্ড ফাইনালি, এই যে স্টাডি গ্যাপ, এটা থেকে কামব্যাক করার আমি 3টা হ্যাক বলতেছি। এটার মধ্যে লজিক্যাল একটা সেন্সও কাজ করবে, এটার মধ্যে মাইন্ডসেটও কাজ করবে। ফার্স্ট পয়েন্টটা ইজ অ্যাবাউট মাইন্ডসেট। যখন কেউ স্কুল লাইফ থেকে এসে কলেজ লাইফে আসে,
অনেক সময় নতুন একটা পরিবেশে, নতুন ফ্রেন্ড সার্কেল, নতুন এলাকা, নতুন টিচার খাপ খাওয়াইতে পারে না। And ওর অলওয়েজ একটা পিছিয়ে পড়তেছি, আমি তো পিছিয়ে পড়তেছি। ফ্রেন্ডরা পড়ে ভালো করতেছে, ভাবে আমি পিছিয়ে পড়তেছি। ফ্রেন্ডরা কোনো জায়গায় যে আড্ডা মারছে, আমি তো ওইটারও পার্ট না, আমি মনে হয় পিছিয়ে পড়তেছি। এইটাকে চেঞ্জ করো। তুমি ভাবো যে তুমি কাম ব্যাক দিচ্ছ। তোমার ব্রেন যদি অলওয়েজ কাম ব্যাক মোডে থাকে, ক্রিকেট খেলা দেখো না, একটু ঠেকাইছে মাঝখানে ওয়ান ইন্টারন্যাশনাল, লাস্টের 10 ওভারে গেছে ফাটায় পিটায়, রাইট? তার কারণ ও কাম ব্যাক মোডে আছে। কি হয়েছে না হয়েছে চিন্তা নাই, ও এখন কাম ব্যাক করবে। তো তোমার মাইন্ডসেটটাকে পিছায় যাচ্ছে এই চিন্তা থেকে সুইচ করে তুমি একটা কাম ব্যাক দিচ্ছ, এই মাইন্ডসেটে নিয়ে আসো। দ্যাটস ভেরি ইম্পর্টেন্ট। নাম্বার 2, ডোপামিন ডিটক্স। এই ভিডিওটা দেখতেছো, অফকোর্স তুমি মোবাইলে দেখতেছো অথবা কেউ ল্যাপটপে বা পিসিতে দেখতেছো। এন্ড তুমি দেখবা তোমার মোবাইলে প্রতিদিন কয়েক ঘন্টা কোন অ্যাপ ব্যবহার করো। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। 2, কয়বার মোবাইল ওপেন করো। তুমি দেখবা কয়েকশো বার ওপেন করতেছো। এবং প্রতিবার কেন করো? বিকজ তুমি যতবার ফেসবুকে ঢুকতেছো ততবার একটা ডোপামিন পাচ্ছ, যতবার ইউটিউবে দেখতেছো ততবার একটা মজা লাগতেছে, ফ্রেন্ডরা কি করতেছে। এইটার ফলে তুমি হ্যাবিচুয়েটেড হয়ে যাও দিনে কয়েকশো বার মোবাইল ওপেন করার, ফেসবুকটা ওপেন করার, ইউটিউবটা ওপেন করার। ডিটক্স মানে এই ডোপামিনটাকে সরাই ফেলতে হবে, ডিটক্সিফিকেশন দরকার হয়। ঠিক আছে, আমাদের গাট ফিলিং বা গাট হেলথ যখন খারাপ হয় ডিটক্সিং করি না, যে একদম গাটের যা যা খারাপ এলিমেন্ট আছে, মাইক্রোম্যাস সবগুলো সরাই ফেলি, ভালো জিনিস দেই। সেম জিনিস তোমার মাইন্ডের জন্য দরকার আছে। এর জন্য কি করতে পারি? অফকোর্স আমি বললাম মোবাইল ফালাই দাও, তুমি মোবাইল ফালাই দেবে, অফকোর্স ফালাবা না, আই নো ইট। এর জন্য যেটা করবা, ছোট ছোট প্রগ্রেসের রিওয়ার্ড দাও। ফর এক্সাম্পল, তুমি ধরেন আমি একটা চ্যাপ্টার শেষ করব, শেষ করে আচ্ছা আমি একটা ইউটিউবের ভিডিও দেখবো, বা 15 মিনিট ইউটিউব দেখবো, বা আধা ঘন্টা ফেসবুকিং করবো, বা কারোর সাথে একটু চ্যাট করবো। অথবা ভালো রিওয়ার্ডও দিতে পারো, নিজেকে কিছু খাওয়া দিতে পারো, চকলেট দিতে পারো, আইসক্রিম দিতে পারো, হাউএভার ইউ ওয়ান্ট। তাহলে যেটা হবে, তুমি নিজেকে নিজে কন্ট্রোল করবা। কেন দেখো, আমি অনলাইনে একদম স্ক্রিন থেকে হাত দিয়ে তোমাকে কন্ট্রোল করতে পারি না। তোমার বড় হয়ে গেছে, তোমার বাবা মা আসলে তোমাকে অতটা কন্ট্রোল করতে পারে না। তো তোমার কন্ট্রোল তোমার নিজের হাতে। সো নিজেকে ডিটক্সিফাই করতে গেলে নিজেকেই রেস্ট্রিক্ট করো, এবং রেস্ট্রিকশন পার হলে নিজেকে ছোট ছোট রিওয়ার্ড দাও। এটার ফলে তোমার ডোপামিন ডিটক্সটা প্রপার হবে। এইটা সার্চ করে একটা ভিডিও দেখো, 3টা ভিডিও দেখো, 4টা ভিডিও দেখো, তাহলে তোমার মাথায় গেঁথে যাবে যে কেন আমার মোবাইল থেকে বের হওয়াটা অনেক জরুরি। সো ডোপামিন ডিটক্স ইজ এ ভেরি ইম্পর্টেন্ট জিনিস, এবং ছোটবেলা থেকে যদি এটার অভ্যাস করতে পারো লাইফ লং কাজে দেবে। 3rd, স্টাডি ইমোশনালি অ্যান্ড লজিক্যালি। খেয়াল করে দেখো এই ছবিটা, এটা আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনার একটা ছবি। বাবা তার মেয়েকে একটা মেডেল পরায় দিচ্ছে। বাবার জন্য এই মুহূর্তটা খুবই প্রাইডের, মেয়ের জন্য প্রাইডের, এবং দুজনের মধ্যে খুব ভালো লাগা কাজ করছে। এটা দূর থেকে আমাদের একজন ছবি তুলছে, সামনে দিয়ে একটা ফটোগ্রাফার ছিল, বাট দূর অ্যাঙ্গেল থেকে একটা ছবি। এটা বলার রিজন হলো এই জিনিসটাকেও তুমি পিকচার করতে পারো, যে আমার যখন রেজাল্ট দিবে, আমার বাবা মা ওরকম আমার রেজাল্ট নিয়ে খুশি হবে, আমার যে পুরস্কারটা আছে সেটা আমাকে দিবে, আমাকে মেডেল পরাই দিবে। সো থাকে না, কোনো একটা সাকসেসটাকে তুমি যতবার তোমার মাথায় চিন্তা করবা, ওই সাকসেসের জন্য কাজ করার স্পৃহা বেড়ে যাবে। সো দ্যাটস হোয়াট আই মিন বাই ইমোশনালি। সো এই ইমোশনাল ফিলিংটা তোমার মাথায় আনো, যতবার আনবা স্পৃহা বাড়বে। এবার আসি লজিক্যালি। অফকোর্স পড়াশোনা করার জন্য একটা লজিক্যাল ফ্রেমওয়ার্ক দরকার আছে, একটা প্রপার প্ল্যান দরকার আছে, একটা ডিসিপ্লিন দরকার আছে। সো এই দুইটাই কাজে লাগবে। এইবার আসি ফাইনালি, কামব্যাক তো করছো, বাট অনেকে আছে কামব্যাক করে ফেলছে। তুমি যদি তোমার কলেজ লাইফ লেজেন্ডারি লেভেলে নিতে চাও, তাহলে এই নেক্সট 3টা কাজ করবা। 1, হ্যাভ আ লেজেন্ডারি ফ্রেন্ডস গ্রুপ। এটা না এরকমই হইতে হবে তা না, তোমার যার যে টার্গেট আছে। কেউ বুয়েটে পড়তে চাও, বুয়েটে পড়ার 100 চিন্তা, 100 স্বপ্ন আছে, এরকম 5টা ফ্রেন্ড বান, তাদের সাথে অলওয়েজ বুয়েট নিয়ে কথা বলো। সেম উইথ মেডিকেল, সেম উইথ সামথিং এলস, অলরাইট, ভালো কিছু। 2nd, নতুন করে নিজেকে এক্সপ্লোর করো। কিন্তু নতুন একটা টাইমে আসছো, নতুন কলেজের জায়গায় আসছে, যদি এখানে সময় অনেক কম, আমি এমন কিছু বলবো না যে এমন আহামরি কিছু এক্সপ্লোর করা যেটা করতে প্রতিদিন অনেক সময় দেওয়া লাগে বা সাপ্তাহিক অনেক সময় দেওয়া লাগে, বা ছোটখাটো জিনিস যেটা তোমাকে হয়তো বা অ্যাক্টিভ রাখবে, তোমাকে ডিসইন্টারেস্ট করবে না, তোমাকে ইন্টারেস্টেড রাখবে। থাকে না, অনেকে কলেজে ওঠার পর অনেক মনমরা হয়ে যায়, এবং এইটা তাদের পড়ালেখাতেও ইম্প্যাক্ট ফেলে। হয় ফাইনালি একটু এক্সট্রা করো, মানে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। গাইতে ইচ্ছা করলে গাও, খেলতে ইচ্ছা করলে খেলো, ক্লাবিং করতে ইচ্ছা করলে করো। এন্ড মনে রেখো, নিজের পড়ার সময় থেকে সময় দিয়ে না, একটু আলাদা করে এক্সট্রা, এই জন্য বলেছি এখানে ফোকাস অন দ্য ওয়ার্ড এক্সট্রা।
তোমার হাতে যে এক্সট্রা টাইমটা আছে ওই এক্সট্রা টাইমে এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করো, সো দ্যাট এইটা কখনো তোমার মেইন ফোকাস, মেইন অবজেক্টিভকে ধাক্কা না দেয়। সো ইয়াপ, পুরো ভিডিওটা যদি দেখে থাকো, এখন বলো পিছিয়ে পড়লে কি অনেক ক্ষতি? আমার তো মনে হয় না। যদি, ইয়েস, একটা যদি আছে, পিছিয়ে পড়লে ক্ষতি হবে না যদি আজকের ভিডিওতে যতগুলো অ্যাডভাইস দিয়েছি এই সবগুলা তুমি মেনে চলো।